রসায়ন প্রথম পত্র প্রথম অধ্যায় ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার সেফ ইউজ অফ ল্যাবরেটরি। রসায়ন হলো ল্যাবরেটরি বা পরীক্ষাগার কেন্দ্রিক বিজ্ঞান। পরীক্ষাগারে বিভিন্ন রাসায়নিক পদার্থ বৈশিষ্ট্য পরীক্ষা পর্যবেক্ষণের মাধ্যমে শিক্ষার্থীরা রসায়নের বিষয়বস্তুকে সঠিকভাবে জানতে পারে। ল্যাবরেটরিতে বিভিন্ন রাসায়নিক দ্রব্য নিয়ে কাজ করতে হয়। সব রাসায়নিক যৌগ কম বেশি ক্ষতিকর, কোনোটা আবার কম, কোনোটা বেশি। কোনো কোনো রাসায়নিক পদার্থ সত্যিকার অর্থে বিপজ্জনক, তাই কতগুলো সতর্কতা সম্পর্কে শিক্ষার্থীদের জানা আবশ্যক। যেমন ল্যাবরেটরিতে নিজের বা সহপাঠীদের সুরক্ষা কৌশল, গ্লাস সামগ্রী ব্যবহার বিধি, নির্ভুল পরিমাপ প্রক্রিয়া, পরিবেশ ওপর রাসায়নিক দ্রব্যের ক্ষতিকর প্রভাব ও প্রভাব হ্রাসকরণের উপায়, রাসায়নিক দ্রব্যের নিয়মিত ব্যবহার নিশ্চিতকরণ। সর্বোপরি যেহেতু ল্যাবরেটরিতে আগুন দিয়ে কাজ করে তাই প্রায় করতে হয়, তাই বিষাক্ত রাসায়নিক দ্রব্য ব্যবহার পরিহার করতে হবে। তাই সর্বোচ্চ সচেতনতার পাশাপাশি দুর্ঘটনার হাত থেকে রক্ষার কৌশল জেনে রাখতে হবে। এই অধ্যায়ের শব্দসমূহ: ল্যাবরেটরিতে নিরাপত্তা বিধি, গ্লাস যন্ত্রপাতি, বার্নার, আয়তনিক বিশ্লেষণ, টাইট্রেশন, ল্যাবরেটরির বর্জ্য, কেমিক্যাল ব্যালেন্স, রাইডার ধ্রুবক, বিকারক, রাসায়নিক দ্রব্যের পরিমিত ব্যবহার, পরিবেশের ওপর রাসায়নিক দ্রব্যের ক্ষতিকর প্রভাব, হ্যাজার্ডাস সিম্বল, সেমি মাইক্রো ও মাইক্রো বিশ্লেষণ, ফার্স্ট এইড বক্স। শিক্ষণফল: এই অধ্যায়ে পাঠের শিক্ষার্থীরা ল্যাবরেটরিতে নিজের ও সহপাঠীদের নিরাপত্তা নিশ্চিত করে যথাযথ কাজ করতে পারবে, নিয়ম অনুযায়ী ও নিরাপত্তা সামগ্রী গ্লাস ব্যবহার করতে পারবে, ল্যাবরেটরি যন্ত্রপাতি ও গ্লাস সামগ্রী পরিচ্ছন্ন করতে রাখতে পারবে, যথাযথ যন্ত্র ব্যবহার করে পদার্থের ভুল পরিমাপ করে প্রমাণ দ্রবণ তৈরি করতে পারবে, টাইট্রেশন কালে কনিক্যাল ফ্লাক্স, বিউরেট, পিপেট ও ওয়াশ বোতল সঠিক ব্যবহার করতে পারবে, নিরাপত্তা নিশ্চিত করতে তাপীয় পরীক্ষা সম্পাদন করতে পারবে, বোতলের বিকার বা রিএজেন্ট ভেজাল রাখতে পারবে, প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করে রাসায়নিক দ্রব্য ব্যবহার করে ল্যাবরেটরির ঝুঁকি হ্রাস করতে পারবে, রাসায়নিক দ্রব্য সঠিকভাবে ও যথাস্থানে সংরক্ষণ ও পরিত্যাগ করতে পারবে, পরিবেশের ওপর ল্যাবরেটরির রাসায়নিক দ্রব্যের অতিরিক্ত ব্যবহার প্রভাব ব্যাখ্যা করতে পারবে, ল্যাবরেটরিতে রাসায়নিক দ্রব্যের পরিমিত ব্যবহার সচেতনতা প্রদর্শন করবে, রাসায়নিক বিশ্লেষণে সেমি মাইক্রো ও মাইক্রো অ্যানালিটিক্যাল পদ্ধতি ব্যবহার করতে পারবে, দুর্ঘটনা প্রতিরোধে নিরাপত্তা সামগ্রী সংরক্ষক ও প্রয়োজনীয়তা ব্যবহার করতে পারবে, ল্যাবরেটরিতে দুর্ঘটনা ফার্স্ট এইড বক্সের ব্যবহার বিধি জেনে প্রাথমিক চিকিৎসা দিতে পারবে, ল্যাবরেটরিতে ব্যবহার বিধি, পোশাক, নিরাপত্তা গ্লাস, মাস্ক ও হ্যান্ড গ্লাভস। ল্যাবরেটরিতে কাজ শুরু করার পূর্বে প্রতিটি শিক্ষার্থীকে প্রথমত মানসিক প্রস্তুতি, দ্বিতীয় কলেজ ড্রেসের বা ইউনিটের রক্ষা, তৃতীয়ত পরীক্ষাকালীন ব্যবহৃত রাসায়নিক পদার্থের ক্ষতিকর সংস্পর্শ থেকে ভাঙা কাচের আঘাত থেকে ইত্যাদি থেকে নিজেকে নিরাপদ নিশ্চিত করতে হবে। তাই নিরাপত্তা বিধি নিশ্চিত অনুসারে এপ্রন, নিরাপত্তা চশমা, গ্লাভস, মাস্ক ইত্যাদি যথাস্থানে ল্যাবে ব্যবহার করতে হবে। এপ্রন: প্রত্যেক শিক্ষার্থীতে রাসায়নিক পরীক্ষাগারে ঢোকার আগে সাদা এপ্রন ল্যাব কোটে নিয়ে করতে হবে, এতে প্রাথমিক শিক্ষার্থীদের মানসিকভাবে প্রস্তুতি লাভ। দ্বিতীয়ত রাসায়নিক দ্রব্য থেকে কলেজ ড্রেসের সুরক্ষা, তৃতীয়ত রাসায়নিক দ্রব্যের স্পর্শ থেকে শরীরের ত্বক রক্ষা পায়। ল্যাবরেটরি ও ল্যাব কোটে সাদা সুতির কাপড় দিয়ে তৈরি করা হয়। সুতির কাপড় এপ্রন আরামদায়ক হয়। সাদা সুতির কাপড় শরীরের তাপশক্তি বিকিরণে সহায়ক হয়। এপ্রন ও ল্যাব কোটটি বেশ ঢিলাঢালা হওয়া বাঞ্ছনীয় নয়। ল্যাব কোটটি হবে হাফ হাতা, 3/4 হাতা, যেন এপ্রন ল্যাব কোটের সহায়তা রাসায়নিক দ্রব্য লেগে না যায়, কিংবা ল্যাব কোটের কোনো অংশ যেন সহজে ব্রুসের বানের শিক্ষার সংস্পর্শে না আসতে পারে। নিরাপত্তা চশমা: ক্ষতিকর ও সহজ উদাহী রাসায়নিক বস্তু পদার্থ পরীক্ষাগারে কাজ করার সময় চোখে নিরাপত্তা চশমা ও গগলস ব্যবহার করতে হবে, এতে ছিটকে পড়া রাসায়নিক পদার্থের ধোঁয়া থেকে চোখে রক্ষা পায়। ল্যাবরেটরিতে ব্যবহৃত অনেক রাসায়নিক পদার্থ বাষ্প কোমল চোখের জন্য ক্ষতিকর হতে পারে, অথবা কাজ করার সময় অসতর্কতা মুহূর্তে রাসায়নিক পদার্থ ছিটকে পড়তে পারে, এমন কি যে সময় দুর্ঘটনা ঘটা রাসায়নিক বিষাক্ত ধোঁয়া সৃষ্টি হতে পারে। তাই রাসায়নিক পরীক্ষাগারে এই ধরনের অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার ক্ষতিকর প্রভাব থেকে নিজেকে রক্ষা করতে হবে এবং নিরাপদ চশমা বা সেফটি গ্লাস ব্যবহার করতে হবে। হ্যান্ড গ্লাভস: ক্ষয়কারক ও বিষাক্ত রাসায়নিক পদার্থের বোতল ধরার আগে হ্যান্ড গ্লাভস পরতে হবে, এতে ক্ষয়কারক রাসায়নিক পদার্থ যেমন অ্যাসিড, ক্ষার ও বিভিন্ন ক্ষতিকারক রাসায়নিক পদার্থ সংস্পর্শ হাতে ঘটবে না। বাজারে কম দামে পাওয়া সিনথেটিক জিটেক্স, ল্যাটেক্স ও ভিনাইল হ্যান্ড গ্লাভস পচনশীল নয় এবং অধিক দাহ্য। অর্থাৎ কম দামে পাওয়া সিনথেটিক জিটেক্স, ল্যাটেক্স ও ভিনাইল হ্যান্ড গ্লাভস পচনশীল নয় এবং অধিক দাহ্য, তাই পরিবেশ বান্ধব পচনযোগ্য নাইট্রাল রাবার গ্লাভস ব্যবহার করা উচিত। গাঢ় অ্যাসিড ব্যবহারের সময় অ্যাসিডের বোতলের গায়ে
সাবধানতাবশত গাঢ় অ্যাসিড লেগে থাকলে তা হাতের সংস্পর্শে আসলে তখন হাত ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। এক্ষেত্রে হাতে গ্লাভস ব্যবহার করতে পারলে হাতের কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে না। ল্যাবরেটরিতে ব্যবহৃত ফিল্টার পেপার, কাঁচের টুকরা, ভাঙা কর্ক ইত্যাদি ডাস্টবিনে ফেলে হাতে হ্যান্ড গ্লাভস ব্যবহার করা উচিত। এক্ষেত্রে ল্যাবরেটরিতে ব্যবহৃত রাসায়নিক বস্তু দ্বারা সৃষ্ট ক্ষতিকর প্রভাবের মাত্রার উপর নির্ভর করে বিভিন্ন প্রকার হ্যান্ড গ্লাভস ব্যবহার করতে হবে। বাজারে বিভিন্ন ধরনের হ্যান্ড গ্লাভস পাওয়া যায়, যেমন নাইট্রাইল গ্লাভস। নাইট্রাইল গ্লাভস সংশ্লেষিত রাবার, অ্যাক্রোইলো নাইট্রো HCH2 ডাবল বন্ড CHCN ও বিউটাডাইন এর কোপলিমার থেকে তৈরি করা হয়। এটি বেশ নমনীয়, জীবাণু সংক্রমণ রোধক ও বিদ্যুৎ শক রোধক। বিভিন্ন ক্ষয়কারক রাসায়নিক পদার্থ যেমন অ্যাসিড, ক্ষার, লবণ, জৈব দ্রবণ, ডিজেল ইত্যাদি প্রতিরোধী বটে। তাই ল্যাবরেটরিতে প্রধানত নাইট্রাইল গ্লাভস ব্যবহার করতে হয়। নাইট্রাইল গ্লাভস কোনো প্রোটিন উপাদান থাকে না, তাই এটি ব্যবহারে কোনো অ্যালার্জি সৃষ্টি হয় না। অর্থাৎ নাইট্রাইল গ্লাভস ব্যবহার করলে কোনো অ্যালার্জি সৃষ্টি হয় না। জিটেক্স গ্লাভস। ছোটোখাটো জ্বলন্ত বস্তু নিজে কাজ করার সময় জিটেক্স ব্যবহার করা হয়। এটি তাপরোধক অ্যাসবেস্টস গ্লাভসের বিকল্পরূপে ব্যবহৃত হয়। জিটেক্স হলো ফাইবার কাঁচ দ্বারা তৈরি হুইলারিং বা নাইট্রাইল আস্তরণযুক্ত আরামদায়ক গ্লাভস। ল্যাটেক্স গ্লাভস। চামড়ার ক্ষয় ও জ্বালা সৃষ্টিকারী রাসায়নিক পদার্থ ব্যবহার করে ল্যাটেক্স গ্লাভস ব্যবহার করা হয়। এটি সংক্রমণ পদার্থের বিরুদ্ধে প্রতিরোধ সৃষ্টি করে। এটি প্রাকৃতিক রাবার ল্যাটেক্স থেকে তৈরি করা হয়। ল্যাটেক্স রাবার গ্লাভসের বাইরে বৈদ্যুতিক শক ও ত্বকের ক্ষয় থেকে রক্ষা পাওয়া যায়। ল্যাটেক্স রাবারের প্রোটিন থাকায় এটি ব্যবহৃত হাতের অ্যালার্জি সৃষ্টি হতে পারে। অর্থাৎ নাইট্রাইল গ্লাভসে অ্যালার্জি সৃষ্টি না হলেও ল্যাটেক্স গ্লাভসে অ্যালার্জি সৃষ্টি হতে পারে। পিভিসি বা ভিনাইল গ্লাভস। এটি পলিভিনাইল ক্লোরাইড পিভিসি দিয়ে তৈরি করা হয়। সাধারণত মৃদু ক্ষয়কারী পদার্থ, ত্বকে বিরক্তিকর অনুভূতি সৃষ্টিকারী রাসায়নিক পদার্থ ব্যবহার করে ভিনাইল গ্লাভস পরা হয়। নিউপ্রিন গ্লাভস। নিউপ্রিন রাবার বা পলিক্লোরোপিন দিয়ে তৈরি। এটি বেশ নরম ও তাপরোধী। মৃদু ক্ষয়কারক পদার্থ, তেল জাতীয় পদার্থ ও জৈব পদার্থ নিয়ে ল্যাবে কাজ চালানোর সময় বেলায় নিউপ্রিন গ্লাভস পরা নেওয়া শ্রেয়। প্রাকৃতিক রাবার গ্লাভস। প্রাকৃতিক রাবার গ্লাভস ব্যবহৃত হয় মৃদু ক্ষয়কারক পদার্থ সংস্পর্শ থেকে ত্বককে রক্ষা করার উদ্দেশ্যে। এটি বৈদ্যুতিক শক প্রতিরোধকও বটে। মাস্ক। ক্ষতিকারক গ্যাস ও রাসায়নিক পদার্থ বাষ্পের প্রস্তুতি বা ব্যবহারের আগে মাস্ক পরতে হবে। এক্ষেত্রে ল্যাবরেটরির প্র্যাকটিক্যাল বইয়ে নির্দেশনা দেওয়া থাকে। সাধারণত বিভিন্ন পরীক্ষায় CO2, NH3, NO2, H2S ও SO2 প্রভৃতি ক্ষতিকর গ্যাস উৎপন্ন হয়। এসব গ্যাসের প্রভাবে শ্বাসকষ্ট, মাথা ধরা ও চোখে পানি আসা, জ্বালা ধরা ইত্যাদি ঘটে। মাস্ক পরে এসব ক্ষতির মাত্রা কমানো যায়। পায়ে জুতা পরতে হবে, স্যান্ডেল নয়। লম্বা চুল বেঁধে মাথায় ক্যাপ পরতে হবে। বাজারে প্লাস্টিকের চশমা ব্যবহার ক্ষেত্রে দেখতে হবে ওই প্লাস্টিকের চশমার দুই পাশে রক্ষা প্লেট থাকে, যাতে কোনো রাসায়নিক দ্রব্য বা ধোঁয়া চোখের পাশ দিয়ে যেতে না পারে। ল্যাবরেটরিতে এরূপে নিজের শিক্ষার্থীরা সুরক্ষা নিশ্চিত করে পরীক্ষা কাজ সুসম্পন্ন করা যাবে। ল্যাবরেটরিতে ঢোকার পর দরজা-জানালা খোলা না থাকলে নিজে দরজা-জানালা খুলে পর্যাপ্ত বায়ু চালানোর ব্যবস্থা করতে হবে। ল্যাবরেটরিতে শিক্ষার্থীর কর্মকাণ্ড ও করণীয়। হাউ টু বিহেভ ডিউরিং ল্যাব অ্যাক্টিভিটিস। পরীক্ষাগারে নিরাপদ পরিবেশ সৃষ্টি ও অক্ষুণ্ণ রাখতে হলে কতিপয় সোনালী বিধি পালন করা অত্যাবশ্যক। সেগুলো হলো নিয়মানুবর্তিতা, যত্নশীলতা, অধ্যবসায়, পরিশ্রম, সুবিবেচনা ও পরিচ্ছন্নতা। ল্যাবরেটরির আগে বই পড়ে সংশয় টাকার ধারণা নিতে হবে। চিকিৎসক জোরে জোরে কথা বলে পরিহার করতে হবে। ল্যাবরেটরিতে চিৎকার করতে হবে। ডেস্ককে পরিষ্কার রাখতে হবে। ল্যাবরেটরিতে আঁকার আগে সাবান দিয়ে হাত ধুয়ে ফেলতে হবে। অযথা ব্রুসে বা চালে রাখা যাবে না। খাতা, বইপত্র চিঠি রাখা যাবে না। ল্যাবরেটরি পরিষ্কার পরিচ্ছন্ন রাখা আবশ্যক। তাড়াহুড়ো কাজ শেষ করে চলে যাবে না। মনোযোগী হতে হবে, অনুমোশন থাকা যাবে না। গন্ধ, স্বাদ নেওয়া অত্যন্ত ঝুঁকিপূর্ণ। পূর্ব লেভেলের পরীক্ষা দেখে নিশ্চিত ব্যবহার করতে হবে যেন রাসায়নিক যথাস্থানে রাখতে হবে। রাসায়নিক বর্জ্য ল্যাবরেটরিতে যথাস্থানে পরিত্যাগ করতে হবে। গাঢ় অ্যাসিড পরীক্ষা সহকারে লৌহকরণের বেলায় বইয়ের দেওয়া নির্দেশনা মতো সতর্কতা লঙ্ঘন করতে হবে। উত্তপ্ত গ্লাস যন্ত্রপাতি ঠান্ডার পানিতে ডুবিয়ে রাখা যাবে না, এতে উত্তপ্ত গ্লাস ফেটে যায়। ল্যাবরেটরিতে অনেক সহপাঠী একসাথে কাজ করতে হয়, এতে নিজের নিরাপত্তার সাথে সহপাঠী নিরাপত্তা নিশ্চিত করতে হবে। সর্বোপরি ল্যাবরেটরিতে শিক্ষক নির্দেশনা মতো পরীক্ষার কাজ শেষ করে গণনার সিদ্ধান্ত সম্পন্ন করতে হয়।
গ্লাস সামগ্রী পরীক্ষাগারে নিরাপদ কৌশল। সেফ টেকনিক টু ইউজ ল্যাব অ্যাপারেটাস। ল্যাবরেটরিতে গ্লাস সামগ্রী ব্যবহার করে অধিকাংশ পরীক্ষা কাজ করতে হয়। গ্লাস সামগ্রীর মধ্যে রয়েছে গ্লাস টেস্ট টিউব, বিকার, ফানেল, কনিক্যাল ফ্লাস্ক, মেজারিং ও পরিমাপক ফ্লাস্ক, পিপেট, বিউরেট, মেজারিং সিলিন্ডার, বোতলিং ফ্লাস্ক, গ্লাস রড, টিউব, লিবিক, শীতলক ইত্যাদি। ল্যাবরেটরিতে কাজের সময় এসকল গ্লাসের তৈরি যন্ত্রপাতি আঘাতে সহজে ভেঙে যায়। ভাঙা গ্লাস ধারালো হয় এবং গায়ে লাগে চামড়া কেটে দিয়ে রক্তপাত হতে পারে। গ্লাসের যন্ত্রপাতি ভাঙার সম্ভাব্য ঝুঁকি বা কারণ হলো গ্লাস সামগ্রী ধোয়ার সময় পানির ট্যাপে বা বেসিনে ধাক্কা লাগা, হোল্ডার সাথে গ্লাস টিস্যু ফিটিংয়ে চাপ দেওয়া, সতর্ক না থাকা, ক্যাম্প ও স্ট্যান্ডের সাথে আটকানো সতর্কভাবে চাপ গ্লাস সামগ্রী ভেঙে যায়, গ্লাসের যন্ত্রের বাইরে দেওয়ালে পানি থাকা অবস্থায় উত্তপ্ত করা, ছিদ্র করা কর বা রাবারের স্টাম্পের গ্লাস টিউব ও থার্মোস্টে ফিট করা, অসতর্ক থাকা। এক্ষেত্রে টাওয়াল বা কাপড় ছিদ্রের পথে টেস্ট টিউবে চেপে ঢুকাতে হবে। যদি এ সময় গ্লাস ভেঙে যায় তবে গ্লাস হাত কাটবে না। যদি ভাঙা সহজে গ্লাস টিউব না ঢোকে তখন ছিদ্র বড় করে পানি ও গ্লিসারিন দিয়ে ভিজিয়ে নিতে হবে। অসতর্কতাবশত হাত কেটে যেতে পারে। গ্লাস সামগ্রী ওপর থেকে নিচে পড়ে গেলে ভেঙে যায়, তাই সতর্কতা সামগ্রী নির্দিষ্ট আহ্বান রক্ষা করা সম্ভব। গ্লাস সামগ্রী পরীক্ষাকরণে বিভিন্ন ধরনের এদের ব্যবহার। সফট গ্লাস, শক্ত গ্লাস বা পাইরেক্স গ্লাস এই দুটি ভাগ করা যায়। সফট গ্লাস দিয়ে তৈরি গ্লাস সামগ্রী হলো কাঁচনল, টেস্ট টিউব, বিকার নিম্নমানের, গ্লাস, ওয়াচ গ্লাস, ফানেল, গলন নল, গিবিক, শীতল ইত্যাদি। সফট গ্লাস বা কোমল গ্লাস দিয়ে তৈরি সামগ্রী ব্রুন্সের বার্নার শিখে উত্তপ্ত করলে সহজে গলে নরম হয়ে যায়, অর্থাৎ কোমল গ্লাস তাপ কম সহ্য করতে পারে। কোমল গ্লাস সমাজে বাদামি বা খুব স্বচ্ছ থাকে না। অপরদিকে পাইরেক্স বা শক্ত পটাশ গ্লাস দিয়ে তৈরি সামগ্রী হলো শক্ত টেস্ট টিউব, বিকার উন্নত মানের, রিয়েজেন্ট বোতল, কনিক্যাল ফ্লাস্ক, পিপেট, বিউরেট, মেজারিং সিলিন্ডার, মেজারিং ফ্লাস্ক বা অনিয়তাকার ফ্লাস্ক, গোলতলির ফ্লাস্ক, পাতন ফ্লাস্ক, ডেসিকেটর ইত্যাদি। শক্ত গ্লাসের তৈরি সামগ্রী উচ্চ তাপসহ ও খুব শক্ত হয়, তাই ল্যাবরেটরিতে বিভিন্ন কাজের জন্য পাইরেক্স গ্লাস সামগ্রী নিরাপদে ব্যবহার করা যায়। যেমন উচ্চ তাপমাত্রায় উত্তপ্ত রাসায়নিক পদার্থ প্রস্তুতিতে যেমন গোলতলির ফ্লাস্ক, পাতন প্রক্রিয়ায় ব্যবহৃত ফ্লাস্ক ও ভ্যাকুয়াম পরিচালন প্রক্রিয়ায় ব্যবহৃত গ্লাস তৈরি করা হয়। রাসায়নিকভাবে পাইরেক্স গ্লাস হলো জিঙ্ক অক্সাইড ও বেরিয়াম বোরোসিলিকেট। জিঙ্ক অক্সাইড এবং বেরিয়াম বোরোসিলিকেট মিশ্রণে তৈরি গ্লাস। অপরদিকে কোমল গ্লাস হলো সোডিয়াম ও ক্যালসিয়াম সিলিকেট। অর্থাৎ শক্ত গ্লাসে জিঙ্ক ও বেরিয়াম বোরোসিলিকেট আর সফট গ্লাসে সোডিয়াম ও ক্যালসিয়াম সিলিকেট মিশ্রণ তৈরি করা গ্লাস। উল্লেখ্য, কোনো রাসায়নিক পদার্থ মিশ্রণ বা কোনো দ্রবণকে তাপ দিতে হলে শক্ত পটাশ গ্লাস বা পাইরেক্স গ্লাস, নির্মিত বিকার বা কনিক্যাল ফ্লাস্ক ব্যবহার করতে হয়। পাইরেক্স গ্লাসের সংকেত হলো Na2O, K2O, জিঙ্ক ও BaOX, SiO2, B2O3। শক্ত পটাশ গ্লাসের সংকেত হলো K2O, CaOX, SiO2। আমরা এখন ল্যাবরেটরিতে ব্যবহার্য বিভিন্ন গ্লাসের যন্ত্রপাতি চিনে নেব। স্কুল কলেজে কেমিস্ট্রি ল্যাবরেটরি বা রাসায়নিক পরীক্ষাগারের নিজস্ব বৈশিষ্ট্যের অবকাঠামো থাকে। এই পরীক্ষাগারের মধ্যে থাকে বিভিন্ন যন্ত্রপাতি, রাসায়নিক দ্রব্য, বিভিন্ন সামগ্রী। এগুলো সেলফে সাজানো থাকে। ল্যাবরেটরি ক্ষেত্রে টিপস: পিপেট, বিউরেট, কনিক্যাল ফ্লাস্ক, পাইরেক্স কাঁচের তৈরি, তাই এগুলো সহজে ভাঙে না। চেক করা: বিউরেট, পিপেট, কনিক্যাল ফ্লাস্ক, ফানেল প্রভৃতি কাঁচনলে ধোঁয়ার পর যদি এদের গায়ে ফোঁটা ফোঁটা পানি দেখা যায় তাহলে বুঝবে এটি এসব পরিষ্কার হয়নি। পরীক্ষাগার পরিষ্কারের কৌশল: এক্ষেত্রে পরীক্ষাগারের সমস্ত দায়িত্ব থাকে ল্যাবরেটরি সহকারী, ডেমনস্ট্রেটর ও দায়িত্ব পালনপ্রাপ্ত রসায়ন শিক্ষক। পানি, সিঙ্কে পরিষ্কার সামগ্রী যেমন ভাঙা টিউব, ব্যবহৃত ফিল্টার পেপার, ছেঁড়া কাগজ ইত্যাদি ফেলা। এ সকল সামগ্রী ল্যাবরেটরির নির্দিষ্ট স্থানে ডাস্টবিনে ফেলতে হবে। পরীক্ষাগারে ব্যবহৃত রিএজেন্ট বোতল ব্যবহার করে সেলফে যথাস্থানে রাখতে হবে। টেবিলের উপর রাখা যাবে না। পরীক্ষা শেষে ব্যবহৃত গ্লাস টিউব পরিষ্কার করে স্ট্যান্ডে শুকনোর জন্য রেখে দিয়ে টেবিলে রাখতে হবে। যন্ত্রপাতির পরীক্ষার রাখার কৌশল: একাদশ ও দ্বাদশ শ্রেণীর সিলেবাসের মধ্যে পরীক্ষার কাজে বিভিন্ন গ্লাস সামগ্রী, কেমিক্যাল ব্যালেন্স, ব্রুনসেন বার্নার, থার্মোমিটার ইত্যাদি ব্যবহার করতে হয়। এছাড়াও কর্মমুখী রসায়নে ব্যবহৃত প্রেসার স্ক্যানিং যন্ত্র, বিভিন্ন প্রকার কৌটা ও ক্রিম মেশিন রয়েছে। কেমিস্ট্রি ল্যাবে
কেমিক্যাল ব্যালেন্সে ব্যবহৃত হয় বিশুদ্ধ রাসায়নিক পদার্থের সঠিক ওজন নেওয়ার জন্য। এটি একটি মূল্যবান যন্ত্র। শিক্ষকের নিকট থেকে ব্যবহার বিধি জেনে কেমিক্যাল ব্যালেন্স ব্যবহার করতে হয়। এতে যত্ন নিতে হয় যেন ব্যালেন্সের ওপর এবং আশেপাশে কোনো রাসায়নিক পদার্থ পড়ে না থাকে। কাজ শেষ করে ব্যালেন্সের পান টিস্যু ও পেপারের ওপর ফ্লাক্স কাপড় দিয়ে মুছে দিতে হবে। ওয়েট ফ্লাক্সের ওয়েটগুলো সঠিক স্থানে রাখতে হবে। ব্যালেন্সের দরজা বন্ধ রাখতে হবে। গ্লাস সামগ্রী ও ফিল্টার পরিষ্কার করার কৌশল। পরীক্ষাকালে ব্যবহৃত রিয়েজেন্ট বোতল ব্যবহার শেষে সেলফে যথাস্থান রাখতে হবে, টেবিলের ওপর রাখা যাবে না। পরীক্ষা শেষে ব্যবহৃত গ্লাস টিউব পরীক্ষা করে স্থানে শুকনোর জন্য রেখে সাজিয়ে টেবিলে রাখতে হবে। যন্ত্রপাতি পরিষ্কার রাখার কৌশল। এক্ষেত্রে কেমিক্যাল ল্যাবে ব্যবহৃত বিশুদ্ধ রাসায়নিক পদার্থ সঠিক ওজন নেওয়ার জন্য প্যান টিস্যু পেপার ও ফ্লাক্সের কাপড় মুছে নিতে হবে। গ্লাস সামগ্রী পরিষ্কারের কৌশল। গ্লাস সামগ্রী নিশ্চয়ই পরীক্ষা কাজ শুরু করতে হয়। অপরিচ্ছন্ন অস্বচ্ছ গ্লাস সামগ্রী দিয়ে পরীক্ষার কাজ করা যেতে পারে না। সাধারণত ট্যাপের পানিতে গ্লাস সামগ্রী ধুয়ে নিতে হয়। তবে তৈলাক্ত পদার্থ থাকলে বিশেষ বিউরেট স্টপক পরিষ্কার করার কাজে বোতলে সংরক্ষিত ক্রোমিক অ্যাসিডের মিশ্রণ অর্থাৎ K2Cr2O7 ও গাঢ় H2SO4 অ্যাসিডের মিশ্রণ দিয়ে সতর্কতার সাথে গ্লাভস পরা হাতে পরিষ্কার করা। টেস্ট টিউব পরিষ্কার করার সময় বাম হাতে টেস্ট টিউব নিয়ে ট্যাপের পানিতে ডান হাতে করে ব্রাশ ব্যবহার করতে হয়। রঙিন পদার্থ যেমন লৌহ দ্রবণ, কপার দ্রবণ, KMnO4, K2Cr2O7 ইত্যাদি দ্রবণ টেস্ট টিউবে ব্যবহার শেষে না ধুয়ে রেখে দিলে ওই সকল পদার্থ টেস্ট টিউবের ভেতর গায়ে লেগে থাকে। এরপর পরিষ্কার করতে গিয়ে অনেক সময় লাগে, তাই গ্লাস সামগ্রী পরিষ্কার শেষে পানিতে ধুয়ে পরিষ্কার রাখতে হয়। টেস্ট টিউব পরিষ্কার করে টেস্ট টিউব স্ট্যান্ডে সাজিয়ে রাখা হয়। অ্যামোনিয়া দ্রবণ দিয়ে কাঁচ যন্ত্র পরিষ্কার করা হয়। ল্যাবরেটরিতে ব্যবহৃত গ্লাস সামগ্রী ধৌতকরণ। ওয়াশিং দ্য ইউজড আপ গ্লাস। ল্যাবরেটরিতে গ্লাস সামগ্রী ব্যবহারের পর ওই ব্যবহৃত সামগ্রী ধৌতকরণের জন্য নির্মুক্ত পরিষ্কারকের মিশ্রণের মধ্যে থেকে যেটি সংশ্লিষ্ট গ্লাস সামগ্রীর জন্য উপযুক্ত হয় সেটি ব্যবহার করে গ্লাস সামগ্রী পানি দিয়ে পরিষ্কার করতে হয়। এক্ষেত্রে Na2CO3 দ্রবণ। সোডিয়াম কার্বনের 10% লঘু দ্রবণের বড় প্লাস্টিক গামলায় নিতে এতে ময়লাযুক্ত গ্লাস সামগ্রী ডুবিয়ে রেখে শেষে ব্রাশ দিয়ে ঘষে ময়লা পরিষ্কার করে পানিতে ধুয়ে নিতে হয়। ডিটারজেন্ট ডেকন 19। রাসায়নিক ল্যাবের প্রায় সব গ্লাস সামগ্রী পরীক্ষার জন্য ডেকন 90 কার্যকর অত্যন্ত একটি পরিষ্কার ডিটারজেন্ট। বিভিন্ন ধরনের ময়লা যেমন গ্রিস, আলকাত্রা জাতীয় পদার্থ, সিলিকন তেল, পলিমারিক অবশেষে প্রভৃতি দূর করার জন্য ডেকন 90 বেশ কার্যকর ডিটারজেন্ট। ডেকন 90 হলো একটি পরিবেশ বান্ধব ডিটারজেন্ট। এটি পানিতে তেমন দূষণ সৃষ্টি করে না। একটি 100% অণুজীব দ্বারা ভক্ষণযোগ্য, বায়োডিগ্রেডেবল এবং ফসফেট মুক্ত পরিষ্কারক। ক্রোমিক অ্যাসিডের মিশ্রণ। রাসায়নিক ল্যাবে গ্লাস সামগ্রী পরিষ্কার করার জন্য সর্বোত্তম পরিষ্কারক রূপে ক্রোমিক অ্যাসিড ব্যবহার করা হয়। গ্লাস সামগ্রীর গায়ে, বিশেষত বুলেটের গায়ে লেগে থাকা গ্রিস বা তেল জাতীয় পদার্থ দূরীকরণে ক্রোমিক অ্যাসিড মিশ্রণ খুবই কার্যকর। ক্রোমিক অ্যাসিড তীব্র জারক। বিক্রিয়াকালে এটি জার্মান অক্সিজেন ও বা অক্সিজেনের সাথে উৎপন্ন করে। তৈল জাতীয় ময়লা পদার্থ জার্মান অক্সিজেন জারিত করে ময়লা দূর করে থাকে। এক্ষেত্রে দেখা যায় অ্যাসিড মিশ্রণটি তৈরি করার পর স্বর্ণবর্ণ হলেও অনেকবার ব্যবহার পর এটি সবুজ বর্ণ ধারণ করে। তখন ক্রোমিক অ্যাসিডের বিজারণ ক্ষমতা থাকে না, তাই সবুজ রঙের ক্রোমিক SO4 তৈরি হওয়ার ফলে মিশ্রণটি ব্যবহার করা যায় না। ক্রোমিক অ্যাসিড মিশ্রণের ব্যবহার বিধি। হাতে লেটেক্স গ্লাভস পরে অতি সাবধানতার সাথে ময়লাযুক্ত গ্লাভস সামগ্রী যেমন পিপেট, বিউরেট, কনিক্যাল ফ্লাস্ক ইত্যাদি ক্রোমিক অ্যাসিড মিশ্রণ দ্বারা পূর্ণ করে প্রয়োজন মতো কয়েক ঘন্টা বা একদিন রেখে ওই ক্রোমিক অ্যাসিড ধুয়ে আবার গ্লাস স্টপারযুক্ত বিকারক বোতলে ঢেলে রাখতে হয়। এক্ষেত্রে বিউরেট স্টপ একক এর ভিতর গ্রিজের একক রূপে পরিষ্কার হয়ে থাকে। ক্রোমিক অ্যাসিডের মিশ্রণ প্রস্তুতি ও ব্যবহারে সাবধানতা। ক্রোমিক অ্যাসিডের মিশ্রণ তৈরিতে গাঢ় H2SO4 অ্যাসিড মিশ্রণ ডাইক্রোমেট লবণ দ্বারা যোগ করা হয়, তখন তাবৎবাদী বিক্রিয়া ঘটে। গ্লাস সামগ্রী থেকে তেল, গ্রিস জাতীয় পদার্থ দূর করতে প্রয়োজনীয় অ্যাসিটোন দ্রব্য ব্যবহার করা হয়। অধিক জেনে নাও। ল্যাবরেটরিতে গ্লাস সামগ্রী ব্যবহারের সুবিধা কী? কেমিস্ট ল্যাবরেটরিতে গ্লাস সামগ্রী ব্যবহারের সুবিধাগুলো নিম্নরূপ। ল্যাবরেটরিতে পরীক্ষার কাজে ব্যবহৃত রাসায়নিক পদার্থ ব্যবহৃত গ্লাস সামগ্রীর সাথে কোনো বিক্রিয়া করে না, তবে তীব্র সবল ক্ষার কস্টিক সোডা NaOH এবং কস্টিক পটাশ KOH
ও ক্ষারকারক দুর্বল অ্যাসিড হাইড্রোফ্লোরাইড HF কাচের উপাদানের সাথে বিক্রিয়া করে কাচকে ক্ষয় করে, যেমন গাঢ় NaOH কাচের অপরস্থ উপাদান সিলিকা NiO2 এর সাথে বিক্রিয়া করে সোডিয়াম সিলিকেট তৈরি করে, ফলে কাচ অমসৃণ হয়। 2 NaOH প্লাস SiO2 ইকুয়াল টু Na2SiO3H2O। NaF অ্যাসিড কাঁচের উপাদান সোডিয়াম সিলিকেট এর সাথে বিক্রিয়া করে দ্রবণীয় হাইড্রোফ্লোরো সিলিকেট অ্যাসিড তৈরি করে, ফলে কাঁচ ক্ষয়প্রাপ্ত হয়। আয়তনিক বিশ্লেষণ কাজে ব্যবহৃত রাসায়নিক নিক্তি ও ব্যালেন্স, কেমিক্যাল ব্যালেন্স ইউজ ফর ভলেন্টারি অ্যানালাইসিস। এক্ষেত্রে উভয় ব্যালেন্স পার্থক্য শূন্য হলে পরলবঙ্গী ব্যালেন্সের একটি ওপর বিম বা তুলদণ্ড 100 ভাগ করে বাম দাগে 0 ডান বাদ 100 চিহ্নিত থাকে। বর্তমানে কেমিক্যাল ব্যালেন্স রূপে ব্যবহৃত পরলবঙ্গী ব্যালেন্স অথবা ডিজিটাল ব্যালেন্স ক্ষেত্রে ব্যবহৃত হয়। আমরা এখন পরলবঙ্গী ব্যালেন্সের ও ইলেকট্রনিক ডিজিটাল ব্যালেন্সের গঠন ও ব্যবহার প্রতিসময় জানতে পারবো। এর ক্ষয়কারক রাসায়নিক পদার্থ মোটামুটি ওজন নেওয়ার জন্য এক ধরনের ব্যালেন্স নীতি ব্যবহার করে, একে রাফ ব্যালেন্স বলা হয়। রাফ ব্যালেন্সের ক্ষেত্রে বস্তু সঠিক ওজন নেওয়া যায় না। রাসায়নিক নীতির ব্যবহারের ক্ষেত্রে কেবলমাত্র প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থর ওপর গ্রাম এককের দশমিক চতুর্থ স্থান পর্যন্ত, অর্থাৎ দশমিক স্থানের চতুর্থ স্থান পর্যন্ত সঠিকভাবে নেওয়ার জন্য কেমিক্যাল ব্যালেন্স ও রাসায়নিকভাবে নীতি ব্যবহার করতে হয়। কলেজ ও বিশ্ববিদ্যালয়ে কেমিস্ট ল্যাবরেটরিতে শুধু ঔষধ শিল্প মূলত কেমিক্যাল ব্যালেন্স ব্যবহৃত হয়। প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ 4টি বৈশিষ্ট্য থাকে। এরূপ প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ হলো অনার্দ্র Na2CO3, অক্সালোঅ্যাসিটিক অ্যাসিড, পটাশিয়াম ডাইক্রোমেট, K2Cr2O7। প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ প্রমাণ দ্রবণ 0.1 মোল তৈরি করা হয়। অপরদিকে সব রাসায়নিক পদার্থের মধ্যে প্রাইমারি পদার্থ এক বা একাধিক বৈশিষ্ট্য না থাকে বিশেষ বিশুদ্ধ ও ক্ষয়কারক হয়, এদেরকে সেকেন্ডারি পদার্থ বলে, যেমন কস্টিক সোডা, NaO, HCl অ্যাসিড, H2SO4 অ্যাসিড, পটাশিয়াম প্যারোঅ্যান্টিমনেট। উল্লেখ্য কঠিন সেকেন্ডারি পদার্থের ওজন নিতে রাফ ব্যালেন্স ব্যবহার করা কঠিন সেকেন্ডারি পদার্থ ওজন নিতেই রাফ ব্যালেন্স ব্যবহার করা হয়। তরল সেকেন্ডারি পদার্থ যেমন HCl, H2SO4 অ্যাসিডকে আয়তন এককে মেজারিং সিলিন্ডারের পরিমাপ করতে হয়। এ সকল সেকেন্ডারি পদার্থ নিক্তিতে ওজন করা যায় না। পরলবঙ্গী ব্যালেন্স, এক্ষেত্রে পরলবঙ্গী ব্যালেন্সের ক্ষেত্রে কাঁচ ও বক্সযুক্ত বেদি বা বেস, স্তম্ভ বা কলাম, তুলাদণ্ড বা দাগাঙ্কিত বিম বা পাল্লা, রাইডার ও রাইডার বাহক। কাঁচের বক্সযুক্ত বেদি, স্তম্ভ কলাম, স্তম্ভ দণ্ড বা বিম বা পাল্লা। রাইডার আরোহী ও রাইডার বাহক। আরোহী বা রাইডার হলো 5 mg অথবা 10 মিলিগ্রাম ভরের স্থানান্তরযোগ্য পিটি বা এল ধাতুর একটি লুপ বা পেঁচানো তার। এটি একটি ধাতব শলাকার সাহায্যে কাঁচের বক্সের বাইরের তুলদণ্ডের বিমের ওপর স্থানান্তর করা যায়। এই শলাকাকে রাইডার বাহক বলে। 5 মিলিগ্রাম বা 10 মিলিগ্রাম ভরের রাইডার ওজন বক্সে থাকে। চিমটার সাহায্যে ওজন বের করে রাইডার নিয়ে রাইডার বাহক সাহায্যে তুলদণ্ড শূন্যের কাছাকাছি রেখে স্থাপন করা হয়। ওজন বক্সও ব্যবহার করা যেতে পারে। এক্ষেত্রে 1 গ্রাম 1 থেকে 100 গ্রাম ও 5 থেকে 500 গ্রাম পরিমাপ করে ওজন থাকে। রাইডার ধ্রুবক রাসায়নিক নিক্তির বিমের দৈর্ঘ্যের ওপর প্রতি শতাংশে ব্যবহৃত রাইডারের ওজনের পার্থক্যকে রাইডার ধ্রুবক বা রাইডার কনস্ট্যান্ট বলে। এক্ষেত্রে প্রাইমারি 4 ঘর পর্যন্ত পরিমাপ করা যায়। মোলারিটি, নির্দিষ্ট তাপমাত্রা, যেমন কম তাপমাত্রায় কোনো দ্রবণে 1 লিটার দ্রবণে ওই দ্রবণে যত মোল আণবিক ভর দ্রবীভূত থাকে দ্রব্যের ওই মোল সংখ্যাকে ওই দ্রব্যের মোলারিটি বলে। ওই দ্রবণে দ্রব্যের মোলারিটি, মোল দ্রবকের দ্রবণ পরিমাণ ও লিটার দ্রবণে দ্রবণের পরিমাণ। মোলার দ্রবণ, নির্দিষ্ট তাপমাত্রায় কোনো দ্রবণে 1 লিটার দ্রবণ 1 মোল দ্রব্য দ্রবীভূত থাকলে ওই দ্রবণকে দ্রব্যের 1 মোল দ্রবণ বলে। মোলার দ্রবণকে 1 m দ্বারা প্রকাশ করা হয়। যে তাপমাত্রায় 1 লিটার দ্রবণে 1 মোল NaCO3 বা 110 NaCO3 দ্রবণ থাকে ওই দ্রবণকে 1 মোল NaCO লবণ বলা হয়। সেমি মোলার দ্রবণ, নির্দিষ্ট তাপমাত্রায় কোনো দ্রব্যের একটা দ্রবণে অর্ধ মোলার বা দ্রব্য দ্রবীভূত থাকলে ওই দ্রবণকে ওই দ্রব্যের সেমি মোলার দ্রবণ 0.15 মোল বলে। ডেসিমোলার দ্রবণ, নির্দিষ্ট তাপমাত্রায় কোনো দ্রবণ 1 লিটার দ্রবণে 0.1 মোল দ্রব্য দ্রবীভূত থাকলে ওই দ্রবণকে দ্রবণের ডেসিমোলার দ্রবণ বলে। যেমন কক্ষ তাপমাত্রায় 1 লিটার দ্রবণে 0.1 মোল Na2CO3 10 গ্রাম Na2CO3 দ্রবীভূত করা হলে ওই দ্রবণকে 0.1 Na2CO3 দ্রবণ। উল্লেখ্য প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ যেমন Na2CO3, K2Cr2O7 ইত্যাদি মোলার
একমোল দ্রবণ, সেমিমোলার দ্রবণ ও ডেসিমোলার দ্রবণ প্রভৃতির প্রত্যেকটির প্রমাণ দ্রবণ বা স্ট্যান্ডার্ড সলিউশন বলে। কারণ প্রমাণ দ্রবণের সংজ্ঞা মতে নির্দিষ্ট তাপমাত্রার প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ নমুনা দিয়ে তৈরি করা অন্য দ্রবণের সঠিকভাবে জানা থাকলে ওই দ্রবণকে ঘনমাত্রা প্রমাণ দ্রবণ বলে। এক্ষেত্রে 1 মোল, 0.5 মোল ও 0.1 মোল দ্রবণের প্রতি ক্ষেত্রে দ্রব্যের ঘনমাত্রা সঠিকভাবে জানা থাকে। প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ: যে সকল শুষ্ক রাসায়নিক পদার্থ বিশুদ্ধ অবস্থায় প্রস্তুত করা যায়, বাতাসের সংস্পর্শে জলীয় বাষ্প ও O2 সহ বিক্রিয়া করে না, ওজন নেওয়ার সময় রাসায়নিক নিক্তি ব্যবহার করা হয় না, তাদেরকে প্রস্তুত দীর্ঘকাল ঘনমাত্রা পরিবর্তন থাকে, তাদেরকে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ বলে। যেমন অনার্দ্র Na2CO3, H2C2O4, H2H2O, পটাশিয়াম ডাইক্রোমেট K2Cr2O7, সোডিয়াম ক্যালসিয়াম সোডিয়াম অক্সালেট Na2C2O4 2H2O। সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ: সকল পদার্থের মধ্যে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ চারটি বৈশিষ্ট্য, যেমন বিশুদ্ধ অবস্থায় প্রস্তুত করা যায়, বায়ুর সংস্পর্শে অপরিবর্তিত থাকে, ওজন নেওয়ার সময় রাসায়নিক নিক্তির ক্ষতি হয় না এবং প্রস্তুত করা যখন দীর্ঘদিন অপরিবর্তিত থাকায় কোনো বৈশিষ্ট্য ঘটে না, তাকে সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ বলে। যেমন কস্টিক সোডা, সালফিউরিক অ্যাসিড, পটাশিয়াম পারম্যাঙ্গানেট, জারক পদার্থ, সোডিয়াম থায়োসালফেট, বিজারক পদার্থ ইত্যাদি সেকেন্ডারি পদার্থ। কিছু প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থের মধ্যে আণবিকভাবে বিবেচনা করা হলো। এক্ষেত্রে অনার্দ্র সোডিয়াম কার্বনেট, এটি হলো 106, ক্যালসিত অক্সাইড অ্যাসিড, এটি 126, ক্যালসিত সোডিয়াম অক্সালেট, এটি 170, পটাশিয়াম ডাইক্রোমেট 294, সোডিয়াম সেকেন্ডারি পদার্থের মধ্যে রয়েছে সোডিয়াম কস্টিক সোডা 40, হাইড্রোক্লোরিক অ্যাসিড 36.5, সালফিউরিক অ্যাসিড 98.0, পটাশিয়াম প্যারাম্যাঙ্গানেট 158 ও সোডিয়াম থায়োসালফেট 268। অধিক জেনে নাও। অনুধাবন স্তর ভিত্তিক সমস্যা: অনার্দ্র সোডিয়াম কার্বনেটকে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ বলা হয় কেন? অনার্দ্র সোডিয়াম কার্বনেট Na2CO3 কে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ বলা হয় এর কারণ হলো প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থের চারটি বৈশিষ্ট্য এর মধ্যে রয়েছে। যেমন সোডিয়ামকে বিশুদ্ধ অবস্থায় পাওয়া যায়, বাতাসের সংস্পর্শে বাতাসের উপাদানে জলীয় বাষ্প O2 CO2 দ্বারা আক্রান্ত হয় না, এর ওজন নেওয়ার রাসায়নিক নিক্তির প্রয়োজন হয় না, এই প্রস্তুত দ্রবণে ঘনমাত্রা নির্দিষ্ট দীর্ঘকাল অপরিবর্তিত থাকে। কস্টিক সোডাকে সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ বলা হয় কেন? কস্টিক সোডা চারটি বৈশিষ্ট্য রয়েছে সেকেন্ডারি পদার্থে, যেমন NaOH পিপেট বা দানা বিশুদ্ধ অবস্থায় পাওয়া যায় না, বাতাস সংস্পর্শে বাষ্পজাত উপাদান Na2 এর সাথে NaOH বিক্রিয়া করে Na2CO3 গঠন করে, এর ওজন নেওয়ার সময় প্রতি কয়েকটি ক্ষয়রোধী পদার্থ হওয়া রাসায়নিক নিক্তি ক্ষয় করে, এর প্রস্তুত দ্রবণে ঘনমাত্রা দীর্ঘকাল অপরিবর্তিত থাকে না, কারণ এটি দ্রবণ বাতাসে NO2 এর সাথে বিক্রিয়া করে। গাঢ় H2SO4 কে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ বলা হয় কেন? গাঢ় H2O4 কে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ বলা হয় না কেন? বলা হয় না কারণ এর মধ্যে বৈশিষ্ট্য হচ্ছে বিশুদ্ধ অবস্থায় পাওয়া যায় না, এটি জলীয় বাষ্প শোষণ করে, আর ক্ষয়কারী পদার্থ হওয়া এটি রাসায়নিক নিক্তি ক্ষয় করে। KMnO4 কে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ বলা হয় কেন? কারণ এটি বিশুদ্ধ অবস্থায় প্রস্তুত পাওয়া যায় না, এর প্রস্তুত দ্রবণ দীর্ঘ সময় একই ঘনমাত্রা থাকে না, কারণ পানি ও বাতাসের ব্যাকটেরিয়া দ্বারা KMnO4 বিজারিত হয়, ফলে KMnO4 ঘনমাত্রার সাথে অপরিবর্তিত থাকে। 1.4.2 ডিজিটাল ব্যালেন্স: 2 ডিজিট ব্যালেন্স ও 4 ডিজিট ব্যালেন্স। বর্তমানে পূর্বঙ্গী ব্যালেন্সের পরিবর্তে কেমিস্ট্রিতে ইলেকট্রিক ব্যালেন্স ব্যবহৃত হয়। ডিজিটাল ব্যালেন্স খুব সংবেদন সেন্সিটিভ হওয়ায় খুবই সূক্ষ্মভাবে পরিণাম করে। বর্তমানে সিলেবাসে 2 ডিজিট ইলেকট্রনিক ব্যালেন্স ও 4 ডিজিট ইলেকট্রনিক ব্যালেন্সের অন্তর্ভুক্ত করা হয়েছে। এদের ব্যবহার বৃদ্ধি সম্বন্ধে জেনে নেওয়া দরকার। ডিজিটাল ব্যালেন্সকে টপ লোডিং ব্যালেন্স বলা হয়। এদের একটি মাত্র পাল্লা বা প্যান থাকলেও পলভঙ্গি ব্যালেন্সের মতো দুটি প্যান বিশিষ্ট ব্যালেন্সের ন্যায় কাজ করে। 2 ডিজিট ব্যালেন্স: এই ইলেকট্রনিক ব্যালেন্স কোনো রাসায়নিক বস্তুর ভর 1.2 স্থান 0.01 গ্রাম পর্যন্ত পরিমাপ করা সম্ভব হয়, তাকে 2 ডিজিট ব্যালেন্স বলে। সাধারণত সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থের ওজন করার জন্য 2 ডিজিট ব্যালেন্স ব্যবহার করা হয়। পূর্বে ব্যবহৃত রাফ ব্যালেন্স স্থলে বর্তমানে 2 ডিজিট ব্যালেন্স ব্যবহার করা হয়। 4 ডিজিট ব্যালেন্স: 4 ডিজিট ব্যালেন্স ব্যবহার করে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ পরিমাপে ব্যবহার করা হয়। অর্থাৎ প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থের ক্ষেত্রে 4 ডিজিট ব্যবহার করা হয়। এক্ষেত্রে চতুর্থ স্থান 0.001 গ্রাম পর্যন্ত সঠিকভাবে পরিমাপ করা যায়। 4 ডিজিট ব্যালেন্সকে বলা হয় 4 ডিজিট সূক্ষ্ম ব্যালেন্স। এক্ষেত্রে 4 ডিজিট ব্যালেন্সে সেমি মাইক্রো ও মাইক্রো গুণগত ও ভরভিত্তিক আয়নিক বিশ্লেষণ পদ্ধতি ও প্রয়োজনীয় প্রাইমারি পদার্থের ভ্রমণ প্রস্তুতিতে ভর পরিমাপ করা হয়, যেমন অক্সালো অ্যাসিটিক অ্যাসিড ও পটাশিয়াম ডাইক্রোমেট ও সোডিয়াম থায়োসালফেট ইত্যাদি। ডিজিটাল ব্যালেন্সের ব্যবহার বিধি ও কার্যপদ্ধতি: এক্ষেত্রে ডিজিটাল ব্যালেন্স 2 ডিজিট এবং ডিজিটাল ব্যালেন্স 4 ডিজিট। এক্ষেত্রে দেখা যায় ডিজিটাল ব্যালেন্সের ব্যবহারের সাবধানতা। 4 ডিজিট ব্যালেন্স একটি
ক্ষমতা ব্যবহারে বেশি ওজন করা যাবে না। ওজন নেওয়ার সময় ব্যালেন্সের সামনের দিকে গ্লাসটি বন্ধ করে ওজন নিতে হয়। ব্যালেন্সের ক্ষয়কারিক সেকেন্ডারি পদার্থ কস্টিক সোডার পিলেট, গাঢ় H2SO4 ইত্যাদি পরে ওজন করা যাবে না। উত্তপ্ত অবস্থায় কোনো রাসায়নিক পদার্থ ওজন করা যাবে না। ব্যবহারের আগে ও পরে ডিজিটাল ব্যালেন্স এবং পাল্লাকে স্টেবল ব্রাশ বার নামক বিশেষ ধরনের মেমব্রেন ব্রাশ দিয়ে পরিষ্কার করতে হবে। ডিজিটাল ব্যালেন্সের ভূমিকা। ডিজিটাল ব্যালেন্সের বাইরে থেকে পাল্লার ওজন দেখা যায় না, তাই ওজন ব্যালেন্সের এক্ষেত্রে কোনো ব্যবহার নেই। ডিজিটাল ব্যালেন্স রাইডারের ব্যবহারের কোনো প্রয়োজন হয় না। ডিজিটাল ব্যালেন্সের বাইরে থেকে পাল্লার ওজন যোগ করতে হয় না। ডিজিটাল ব্যালেন্সে বস্তু নিতে কম সময় লাগে। ডিজিটাল ব্যালেন্স সঠিকভাবে সরাসরি ওজন নেওয়া যায়। ডিজিটাল ব্যালেন্সে ওজন নিতে ব্যক্তিগত ভুল, পার্সোনাল এররের কোনো সম্ভাবনা নেই। ডিজিটাল রিডিং স্ক্যানের পর্দায় বেশি ওঠে। পলভঙ্গি ব্যালেন্স ও ডিজিটাল ব্যালেন্সের মধ্যে পার্থক্য। পলভঙ্গি ব্যালেন্স, ডিজিটাল ব্যালেন্স। পলভঙ্গি ব্যালেন্স ম্যানুয়াল হস্তচালিত। এর দুটি পাল্লা থাকে, বাম পালে ওজন ও ওজন থাকে, ডান পালে ওজন নিতে হয়। বায়ু চলাচলে ধাক্কা মুক্ত রাখতে চ্যালেঞ্জ কাঁচের বক্সে রাখা হয়। হস্তচালিত পলভঙ্গি ব্যালেন্স ওজন নিতে বিদ্যুতের প্রয়োজন হয় না। পলভঙ্গি ব্যালেন্সে বেশি সময়ের প্রয়োজন হয়। পলভঙ্গি ব্যালেন্সে করার জন্য বস্তুর ওজনের সূক্ষ্মতা কম থাকে, তাই ব্যক্তিগত ভুল হতে পারে। 4 ডিজিট ব্যালেন্স। 4 ডিজিট ব্যালেন্সের স্ক্রিনে সংখ্যক প্রদর্শিত বিদ্যুৎ অ্যানালিটিক্যাল ব্যালেন্স বলে। 4 ডিজিট ব্যালেন্সে কেবলমাত্র একটি টপ লোডিং পাল্লা থাকে, এর ওপরে রাসায়নিক বস্তু পদার্থ ও বোতল জমা রাখা হয়। 4 ডিজিট ব্যালেন্সে বায়ু পুনর্ধাক্কা মুক্ত অবস্থায় বক্স থাকে। 4 ডিজিট ব্যালেন্সে ব্যবহারে বিদ্যুতের প্রয়োজন হয়। 4 ডিজিট ব্যালেন্সে অল্প সময়ের জন্য ওজন নেওয়া যায়, অল্প সময়ের মধ্যে ওজন নেওয়া যায়। ডিজিটাল ব্যালেন্সে প্রস্তুত করার জন্য সূক্ষ্ম ব্যক্তিগত ভুল এক্ষেত্রে প্রযোজ্য নয়। এবার 1.4.3 আয়তনিক বিশ্লেষণ পদ্ধতি ব্যবহৃত কাঁচের পদ্ধতি। আঙ্গিক বিশ্লেষণ ও মাত্রিক বিশ্লেষণ। আঙ্গিক বিশ্লেষণ ও মাত্রিক বিশ্লেষণ। ভরভিত্তিক বিশ্লেষণ। আয়তনিক বিশ্লেষণ। আয়তনিক বিশ্লেষণে ব্যবহৃত যন্ত্রপাতি। মেজারিং সিলিন্ডার পরিচিতি, ব্যবহার। মেজারিং সিলিন্ডার নির্ভুল পরিমাপ করার নিয়ম। আয়তনিক ফ্লাক্সে মেজারিং সিলিন্ডার তাপমাত্রা ঘনমাত্রা নির্ণয়ে ব্যবহার করা হয়। তাছাড়াও বুরেট, পিপেট এবং বিকারের ব্যবহার সম্বন্ধে আলোচনা করা হয়েছে। এরপরে কনিক্যাল ফ্লাক্স। কনিক্যাল ফ্লাক্সের ব্যবহার, বুরেট পরিষ্কার ও ব্যবহার প্রণালী এবং পিপেটের ব্যবহার ও তার প্রণালী ছাড়াও ব্রুনসেন বার্নার ও অন্তঃবিজারণ মণ্ডল ও বহির্জারণ মণ্ডল এবং ল্যাবরেটরিতে বিভিন্ন যন্ত্রপাতির ব্যবহার। হিটিং মেথডের ক্ষেত্রে টেস্ট টিউব ব্যবহার, বিকার ও কনিক্যাল বোতলের ব্যবহার ও রাসায়নিক পদার্থ ও ওয়াটার বাথ ও পার্সেলিন বাথে উত্তপ্তকরণ সম্বন্ধে আলোচনা করা হয়েছে। এরপরে রয়েছে বিকার রিয়েজেন্ট বোতল ব্যবহারের কৌশল।